আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করব। প্রথম ক্লাসে আমরা এই দুইটা কাজ দিছিলাম, তা হচ্ছে এই যে একটা আর এই একটা, এই দুইটা কাজ। আমার মনে হয় প্রথম ক্লাসটা যারা করছে এই দুইটা কাজ তারা করতে পারছো। সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দিও, আমি উত্তর দিয়ে দেব, অথবা ফোনের ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের জানিয়ে দেব। এইবারে আসি দ্বিতীয় ক্লাসটায়। এই দ্বিতীয় ক্লাসটা হচ্ছে তোমাদের অধিহারের। অধিহার মানে কি? অধিহার হচ্ছে যেই টাকা ছিল দাম, এক একটা শেয়ারের মূল্য তারা নিবন্ধন করছিল, তার থেকে বেশি দামে বিক্রি করা। এখন বেশি দামে কিভাবে বিক্রি করে? এটা কি সম্ভব না? কেন, এটা কখনোই সম্ভব না। একটা শেয়ারের দাম যদি হয় 10 টাকা, তাকে 10 টাকায় বিক্রি করতে হয়। একটা শেয়ারের দাম তারা 15 টাকা করতে পারে না, 20 টাকা করতে পারে না, কখনো সম্ভব না। কিন্তু তারা কিভাবে করলো এটা? এইটা করার একটা সিস্টেম আছে। সিস্টেম আছে এরকম যে মাঝে মাঝে শুনবা যে দেখেন ভাই, এইটার দাম, মোবাইলটার দাম 10,000 টাকা, কিন্তু এই কিছুদিন অফারে আমরা এটা দিচ্ছি 9,000 টাকা বা 9,500 টাকা। এই যে বলতেছে দাম 10,000ই, কিন্তু 500 টাকা তোমাদের জন্য এখন ছাড়। ঠিক একই কথা, যে দাম ঠিকই 10 টাকা, কিন্তু যেহেতু আমার এই শেয়ারের আমার হাইপ বেশি, আমার এই শেয়ারের চাহিদা বেশি, সুতরাং আমি এর দাম বাড়ায় দিলাম অতিরিক্ত 2 টাকা। এই দুইটাকে হচ্ছে অধিহার, অতিরিক্ত তারা নিতেছে। এটা তাদের জন্য একটা ইনকাম বিভিন্নভাবে। এটা সঞ্চিতি বলে, সঞ্চিতি এবং উদ্বৃত্ত বলে আর কি। যাই হোক, কিন্তু এটা তাদের জন্য একটা অতিরিক্ত আয়। তো এর তো মালিকানা সত্যিই যোগ হবে। তো এইবারে দেখি আমরা এই অঙ্কটা। উপরের কথা, এই যে এতটুকু ঠিক আগের অঙ্কের মতনই। আবু হুরায়রা লিমিটেড 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি প্রতিটি 12 টাকা দরে 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো। তার মানে কোম্পানি অতিরিক্ত 2 টাকা নিতেছে। এই 2 টাকায় কিন্তু হচ্ছে তোমার অধিহার। আর তার ইস্যু করলো কতটুকু? 50%। সর্বমোট, তাহলে আগের আগের অঙ্কে কি করছিলাম বলতো? আগের অঙ্কটা ছিল হচ্ছে 10 টাকা মূল্যেই তারা বিক্রি করছে, তার মানে সমান হারে বিক্রি করছে, এটাকে বলা হয় সমহার। যারা বেসিক ক্লাসটা করছো তারা আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো বা তোমরা এটা জানো। আরেকটা হচ্ছে অবহার। অবহার হচ্ছে যে দাম যা তার থেকে কমে বিক্রি করা যায়। তো শেয়ারের যে দাম তার থেকে কম হারে বিক্রি করলে সেটাকে বলা হয় অবহার। শেয়ারের যে দাম তার থেকে বেশি দামে বিক্রি করলে সেটাকে বলা হয় অধিহার। শেয়ারের যে দাম সেই দামে বিক্রি করলে সেটাকে বলা হয় সমহার। তো এখানে হচ্ছে অধিহারে বিক্রি হইতেছে। 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো। ইস্যু করলো মানে কি? ইস্যু করলো মানে বাজারে বিজ্ঞাপন ছাড়লো। সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। যারা আগের ক্লাসটা করছে তারা জানো, যখন আবেদনপত্র করে তখনই তারা কি করে? ব্যাংকে টাকা দিয়ে দেয়। তার মানে আবেদন করছে, তার মানে সাথে সাথে তারা কত টাকা করে দিছে? 12 টাকা করে দিয়ে দিছে। পাওয়া গেল এবং তা যথারীতি বন্টন করা হলো, মানে তাদের মূলধন বন্টন করছে, শেয়ার হোল্ডার শেয়ার বন্টন করছে আর কি। কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজ। সাধারণ জাবেদা করি। সাধারণ জাবেদার ক্ষেত্রে আমরা কি জানি? প্রথমেই করতে হয় ব্যাংকের হিসাবটা শেয়ার আবেদনের। তাহলে আমার যেহেতু টাকা আসছে 50,000 শেয়ারের, একটু দেখি আমরা। 50,000 শেয়ারে যে আমি আবেদন পাইলাম, বলো তো আমাকে 10 টাকা করে দিছে নাকি 12 টাকা করে দিছে? অবশ্যই 12 টাকা করে দিবে আমাকে। তাহলে 12 গুণন 50,000, 6 লক্ষ টাকা। তাহলে ব্যাংকে আমার টাকা জমা হইলো 6 লক্ষ টাকা। আর এই টাকাটা কেন দিছে? তারা শেয়ার ক্রয় করবে তাই আবেদন করছে। তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এইবারে আমার কাজ কি? এইবার হচ্ছে এই যে শেয়ার আবেদন তারা করছে তাদেরকে কি করা? তাদের মূলধন বুঝাইয়া দেওয়া। তাহলে আমি কি করব? শেয়ার আবেদন যে আমার জন্য এখন একটা দায় কোম্পানির জন্য। তাহলে শেয়ার এখন তার কোম্পানি কি দায়টা রাখবে নাকি? মূলধনে স্থানান্তর করে ফেলাবে। তাহলে কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট 6 লক্ষ টাকা, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করলো। এখন একটা জিনিস শিখা রাখো, তা হচ্ছে কখনোই যা ইস্যু করবা আর যা শেয়ারের মূল্য ছিল, দাম ছিল নিবন্ধন করার সময়, সেই দামের থেকে বেশি দাম কখনো লেখা যায় না। যেমন শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা 5 লক্ষ লিখছি কেন? 6 লক্ষ টাকা তো আমি পাইছি, 5 লক্ষ কেন লিখলাম? ওই যে এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, আমি তো অধিহার নিতেছি 2 টাকা। এই অধিহারটা একটা সঞ্চিতি বা উদ্বৃত্ত। সঞ্চিতি এবং উদ্বৃত্ত বলে, এটা একটা আলাদা ইনকাম। এটা কখনোই শেয়ারের মূলধনকে বাড়াবে না। শেয়ার মূলধন ওই 5 লক্ষ টাকাই হবে। তাহলে 10 ইন্টু 5, 50,000, 5 লক্ষ টাকা। আর এই যে 2 টাকা এক্সট্রা অধিহার
যেটা তুমি অতিরিক্ত নিলা সেই 2 টাকা হচ্ছে সঞ্চিতি এবং উদ্ধৃত নামে মূলধনের সাথে আলাদাভাবে যোগ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 50,000। তাহলে প্রথমে হচ্ছে 10 গুণন 50,000। এই 10 গুণন 50,000 হচ্ছে শেয়ার মূলধন, আসে কত টাকা? 5 লক্ষ টাকা। আর এই যে 2 টাকা পরবর্তীতে আরো থাকে অধিহারের, সেই 2 গুণন 50,000 পাইলা। 2 গুণন 50,000 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে শেয়ার অধিহার। এটা মালিকের মূলধনকে বাড়ায়, এই জন্য এটা ক্রেডিট পাশে। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। যারা এটা বোঝো নাই তারা আরেকবার রিপিট করে দেখে নিও, আমার মনে হয় যা বুঝা যাবা। এইবারে আমাদের কাজ হচ্ছে ব্যাংক হিসাব প্রস্তুত করা। আচ্ছা, ব্যাংক হিসাব প্রস্তুত করি আমি, দেখি তো। এখানে ব্যাংক হিসাবে তো আর আমার ফেরত দিইনি, যেহেতু ঝামেলা কম। তাহলে ব্যাংক হিসাবের বিপরীতে আছে শেয়ার আবেদন, তারপরে হবে শেয়ার খতিয়ান হবে শেয়ার আবেদন বিপরীত আইটেমটা। আর ব্যাংকের টাকাটা আছে আমার ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে টাকাটা বসবে, জিরো ডেবিট পাশে। এবার আমার কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। আর্থিক অবস্থার বিবরণীটা দেখি। আর্থিক অবস্থার বিবরণীতে আমার সম্পদের পাশে আছে শুধু ব্যাংক জমা, তাহলে দিলাম আমি ব্যাংক জমা। কত টাকা? 6 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমার জের, সম্পদের জের হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহেতেও আমার জের হইতে হবে 6 লক্ষ টাকা। তাহলে কি আছে শেয়ার মূলধনে? অনুমোদিত মূলধন, আর এটা আমার দিতে হয় জানো। অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 10 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার আসে 10 লক্ষ টাকা। আর ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন হচ্ছে প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার। তাহলে প্রতিটি, এই যে এখানে বলা ছিল 10 টাকা মূল্যের 50,000 শেয়ার সে বিক্রয়ের জন্য ইস্যু করছে। তাহলে 12 টাকাটা আমার কাউন্ট করা যাবে না কখনই। মূলধন যা শেয়ারের বেইস ভ্যালু, ওর বাহিরে ওর অতিরিক্ত, বা যদি এখন এটা 8 টাকা করেও বিক্রি করতা তাহলে তুমি 4 লাখ টাকা পাইতে, কিন্তু মূলধনে তোমার ওই 5 লক্ষ টাকাই দেখাইতে হইতো। বাকি 1 লক্ষ টাকা তোমার ক্ষতি হয়েছে, এটা বিলম্বিত তোমার সম্পদে আমার দেখাইতাম, যেটা আমার অলিক সম্পদে দেখাইতাম। দেখো এখানে শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর আমার ইস্যু করছে 50,000 শেয়ার। তো সেই ক্ষেত্রে আমার শেয়ার মূলধন ওই 5 লক্ষ টাকাই লিখতে হবে। যদি এর থেকে কমও হইতো, সাপোজ 10 টাকা শেয়ারের দাম, বেস ভ্যালু 10 টাকা, আমি বিক্রি করতেছি 8 টাকা, তাহলে কিন্তু আমি পাইতাম কত? 5 8 40, 4 লাখ টাকা। কিন্তু তারপর আমার শেয়ার মূলধন দেখাইতে হইতো ওই 5 লক্ষ টাকাই, আমি 4 লক্ষ টাকা দেখাইতে পারতাম না। ওই যে 2 টাকা করে লস হইতেছে প্রত্যেকটা শেয়ারে, সেই 2 টাকা হচ্ছে আমার অলিক সম্পদ। এই অলিক সম্পদ শেয়ার অবহার, অলিক সম্পদ আমার থাইকা যেত। এটা একটা ক্ষতি, এটা সর্বোচ্চ 20 বছরের মধ্যে শেষ করে দিতে বলে আর কি। যাই হোক, এইবারে আমার শেয়ার মূলধন দেখলাম। এবার আমার এই অতিরিক্ত 2 টাকা করে পাইলাম, এই 2 টাকা করে যে অতিরিক্ত পেলাম, এটা হচ্ছে আমার সঞ্চিতি এবং উদ্বৃত্ত। এই যে সঞ্চিতি এবং উদ্বৃত্ত নামে শেয়ার অধিহারে ওই মূলধনের সাথে যোগ হয়ে যায়। তাহলে কত হইল? 5 লাখ। আর এই শেয়ার অধিহারের কত? 2 টাকা করে 50,000, তাহলে 1 লক্ষ টাকা। 5 লক্ষ 1 লক্ষ যোগ করলে হয় 6 লক্ষ টাকা। এই তো উত্তর। এরপরে যাই আর একটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া। পার্সেন্টেজ দেখে আবার মাথা নষ্ট যেন হয়ে না যায়। এখানে দেখি একটু, তানভীর লিমিটেড 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 20% অধিহারে 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো। এখন এখানে 20% অধিহার, কার উপরে অধিহার? কোম্পানির যে এই শেয়ারের যে মূল্য তার উপরে 20%। একটু দেখি আমরা, 10 টাকার 20% কত হয়? 10 ইন্টু 20% কত আসে? 2 টাকা। তার মানে 2 টাকা অধিহারে। তাহলে কি 2 টাকা করে বিক্রি করছে এক একটা শেয়ার? না, এক একটা শেয়ার বিক্রি করছে 10 আর যোগ 2 12 টাকা করে। 20% অধিহার মানে 2 টাকা এক্সট্রা রাখছে তারা শেয়ারের দাম, যে ভাই আমার শেয়ারের অনেক চাহিদা আছে, তুমি কিনলে কেনো না কিনলে নাই, 2 টাকা বেশি দিতে হবে। তখন যেহেতু শেয়ারের চাহিদা ভালো, তুমি ওই 2 টাকা বেশি দিয়ে কিনবা, এটাই স্বাভাবিক। যে চাহিদার তুলনায় যদি আমার যোগান কম থাকে তাহলে আমার দাম বাড়বে, এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কি বলতো, কোম্পানি 20% অধিহারে 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো। সর্বমোট 60,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। দেখো, সে 50,000 শেয়ার বিক্রি করতে চাইছে, আবেদন করতে 60,000। কত চাহিদা শেয়ারের, দাম কি আর এমনি এমনি বাড়ে? 50,000 শেয়ার যথারীতি বন্টন করা হলো। তাহলে সে ওই 50,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করছিল, এবং সে ওই 50,000 শেয়ারই বন্টন করতে পারবে। আর অতিরিক্ত টাকাটা সে ফেরত দিয়ে দেবে, এটাই স্বাভাবিক।
এখন আমরা এটা জাবেদা দেখি, আমরা কি জানি জাবেদাটা সবার আগে মুখস্থ জাবেদা, মানে অটোমেটিক এটাই হয় সবার আগে ব্যাংকের। তো ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, এই যে 60,000 শেয়ারের আবেদন পাইলা, আর কত টাকা করে পাইছে এক একটা শেয়ারে, 10 টাকা নাকি 12 টাকা? 12 টাকা করে পাইছি। এই যে 20%-এ 2 টাকা অধিহার বেশি আর কি দাম, আর 10 টাকা হচ্ছে কম শেয়ারের বেস ভ্যালুটা, 10 যোগ 12 টাকা, তাহলে 60,000 শেয়ারের দাম পাইলা তুমি 12 টাকা করে। আসলো কত টাকা? 7,20,000 টাকা। আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 7,20,000। এরপরে আমরা যাব, এই শেয়ার আবেদন টাকাটাকে সে কি করবে? মূলধনে স্থানান্তর করবে। তাহলে জাবেদা হবে এই শেয়ার আবেদন একটা দায়, এই দায়টা শেষ করবে এখন। শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন সে বুঝে নেবে। এখন শেয়ার মূলধনের ক্ষেত্রে আমরা কি জানি? শেয়ার মূলধনের ক্ষেত্রে কখনোই যে ইস্যুর যেই যতটুকু পরিমাণ শেয়ার সে বিলি করতেছে জনসাধারণের কাছে, কত শেয়ার? 50,000 শেয়ার ইস্যু করছিল। এখন 50,000 শেয়ারের বেশি আবেদন পাইছে, কিন্তু 50,000 শেয়ার বেশি তো আর সে দিতে পারবে না। তাহলে 10 টাকা করে 50,000 শেয়ারই হচ্ছে তার শেয়ার মূলধন, এর বেশি হবে না। যদি এখানে 20 টাকা করেও বিক্রি করতো, শেয়ার মূলধন ওই 5 লাখ টাকাই হইতো। এখানে যদি 8 টাকা করেও বিক্রি করতো, শেয়ার মূলধন 5 লাখ টাকাই হইতো। আর মূল কথা হচ্ছে বোঝার, যেটা আমি বুঝাইতে চাইতেছি যে তুমি যত পরিমাণ শেয়ার বিক্রি করবা, ওই মূল টাকার সাথে সেটা গুণ করবা। এক একটা শেয়ারের যা দাম ছিল, তুমি যেটা নিয়ে নিবন্ধন করছো এক একটা শেয়ারের দাম, সেটার সাথে গুণ করে শেয়ার মূলধন করতে হবে। তাহলে এক একটা শেয়ার নিবন্ধন করছিল দাম 10 টাকা করে, আর শেয়ার এখানে ছাড়ছো 50,000, তাহলে তোমার মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। এখন অতিরিক্ত যা তুমি বিক্রি করতে পারো সেটা হচ্ছে সঞ্চিতি এবং উদ্বৃত্তর ঘরে শেয়ার অধিহার নামে যাবে। তাহলে এবার আমি শেয়ার মূলধন হিসাবে দেখাবো 5 লক্ষ টাকা, কারণ 50,000 শেয়ার আমি ইস্যু করছি। 50,000 ইন্টু 10, 5 লক্ষ টাকা। এরপরে অধিহার দেখো, 2 টাকা করে এক্সট্রা তুমি পাইছো প্রত্যেকটা শেয়ারে, তাহলে 50,000 শেয়ার ছাড়ছো, 2 টাকা এক্সট্রা পাইছো, 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা শেয়ার অধিহার হয় ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমার অতিরিক্ত একটা টাকা যেটা আমার মূলধনকে বাড়ায়। আর ব্যাংক হিসাবটা ক্রেডিট, কারণ আমার অতিরিক্ত টাকা, অতিরিক্ত শেয়ার আবেদন পাইছিলাম 10,000, তাহলে যারা অতিরিক্ত আবেদন করছিল তারাও তো 12 টাকা করেই দিছিল। এই যে 10 টাকা শেয়ারের দাম আর 2 টাকা অধিহার, তাহলে এই 12 টাকা করেই তো তারা দিছিল, তাহলে তাদের ফেরত দিতে হবে কত টাকা? 1,20,000 টাকা। 12 গুণন 10,000, 1,20,000 টাকা। এই যে আমার অঙ্ক শেষ। শেয়ার আবেদন হিসাব ডেবিট 7,20,000, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আসবে ব্যাংক হিসাবটা। ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমরা কি জানি? যেই হিসাব করব তার বিপরীত অংশটা এখানে আসবে, বিপরীত দফাটা আসবে। তো ব্যাংক হিসাব করতেছি, ব্যাংকের বিপরীত দফা কি? শেয়ার আবেদন, কিন্তু টাকা বসবে ব্যাংকের ঘরেই। ব্যাংকের যে খাতটা ডেবিট বা ক্রেডিট ওই ঘরেই বসবে। তো ব্যাংক ছিল ডেবিট ঘরে, টাকাটা ডেবিটের ঘরেই বসবে। আর এইখানে এই লেনদেনটাও আমার ব্যাংক হিসাব আছে, কিন্তু এই ব্যাংক হিসাবের বিপরীত আইটেম কিন্তু এই দুইটা না। এই 7,20,000 টাকায় এই তিনটা অংশ, 7,20,000 টাকা এই তিনজনে সমান ভাগে ভাগ করে দিচ্ছে দেখো। কারণ এই ব্যাংকের বিপরীতে কে আছে? ব্যাংকের বিপরীতে আছে শেয়ার আবেদন। তাহলে ব্যাংক আছে ক্রেডিট পাশে, তো বিপরীত আইটেমটা ব্যাংকের ঘরে তো আর ব্যাংক এখানে লিখবো না আমি, তাহলে বুঝবো না যে কিসের জন্য ব্যাংকেরটা ক্রেডিট হইলো। শেয়ার আবেদনের জন্য, তাহলে লিখবো শেয়ার আবেদন হিসাব। আর ব্যাংক আছে কোন ঘরে? ক্রেডিট ঘরে, তাহলে লিখলাম ক্রেডিট ঘরে। এখন যোগ বিয়োগ করবো, আমরা কি জানি? ডেবিটে ক্রেডিটে বিয়োগ, আর ডেবিটে ডেবিটে যোগ। এখন টাকা আছে ক্রেডিটের ঘরে, আর যেটা হচ্ছে ডেবিটের ঘরে, তাহলে 7,20,000 থেকে 1,20,000 বাদ যাবে। আমার ব্যাংক হিসাব কত টাকা আছে? 6 লক্ষ টাকা। আর এটা তো তোমার রকেট সায়েন্স না, এটা তো বুঝতে তোমার অত কষ্ট হবে না। তোমার 7,20,000 টাকা পাইছিলা, 1,20,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তোমার কাছে 6 লাখ টাকা আছে। এর জন্য তো তোমার মারাত্মক লেভেলের তোমার সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, ইজিলি জিনিস একটু ভালোভাবে ভাবলেই তুমি বুঝতে পারবা। এইবারে আসি আর্থিক অবস্থার বিবরণীটা। আর্থিক অবস্থার বিবরণীটা খুব সহজ, আমরা দেখছি গত ক্লাসে। তা হচ্ছে সম্পদের পাশটা দেখব, সম্পদের পাশে ব্যাংক জমা আছে আমার এখানে, আর কিছু নাই। তাহলে ব্যাংক জমা 6 লক্ষ টাকা, এই যে 6 লক্ষ টাকা। এরপরে আমার শেয়ার হোল্ডারদের শর্ত দায়সমূহ, এইটা হচ্ছে মুখস্থ কথা, প্রত্যেকটার ক্ষেত্রে দিতে হয়। প্রতিটি 10 টাকা মূল্যের অনুমোদিত শেয়ার মূলধন যেটা, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার আসে 10 লক্ষ টাকা। ইস্যুকৃত আদায়কৃত, এখানে বিলিকৃত দেওয়া যায় জানো। ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, 5 লক্ষ টাকা। আর এই যে অতিরিক্ত তুমি ইনকাম করছিলা কত টাকা? 1 লাখ টাকা। 2 টাকা করে বিক্রি করছে এক একটা শেয়ার অতিরিক্ত। এই যে 2 টাকা করে বিক্রি করছো 50,000 শেয়ার, তাহলে শেয়ার অধিহার কত টাকা আসছিল আমার? 1 লাখ টাকা। এইটা হচ্ছে সঞ্চিতি এবং উদ্বৃত্ত। এই সঞ্চিতি এবং উদ্বৃত্তের ঘরে যাবে, তাহলে 5 লাখ আর 1 লাখ যোগ করলে হয় 6 লাখ টাকা। তাহলে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ আসলো 6 লাখ টাকা।
আর আমার সম্পদ আসলো 6 লক্ষ টাকা। আমার অঙ্ক এখানেই শেষ। তোমাদের বাসার কাজ হচ্ছে এই দুইটা, একটু তোমরা স্ক্রিনশট দাও অথবা একটু পজ করো, পজ করে এই দুইটা অঙ্ক তোমরা এখনই করে ফেলাও। যদি কারো কোনো সমস্যা থাকে তারা কমেন্টে জানাও। আর এই ধরনের ভিডিও আমাদের নিয়মিত আসবে। আমাদের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্র সম্পূর্ণ যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় আসবে এবং বোর্ডের প্রশ্ন এমসিকিউ সহ। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও একই অবস্থা হবে। সুতরাং তোমাদের উচিত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরাও উপকৃত হয় তোমার মতো। আর আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকি আর তোমাদের জন্য এরকম নিয়মিত ভিডিও করতে পারি। আর ভিডিওটা অবশ্যই লাইক করবা, যাতে ইউটিউবে এটা উপরের দিকে থাকে, যাতে তোমাদের উপকার হয়। আল্লাহ হাফিজ।